নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একজন অভিনেতাকে নিয়ে আলোচনা করব, যে অভিনেতাকে একসময় শুনতে হয়েছে যে তুমি তো অপয়া বা ও তো অপয়া, ওকে নিয়ে কাজ করলে ছবি ফ্লপ হবে। এবং তখনকার পরিচালকরা নাকি বিশ্বাস করত যে সত্যি ওই অভিনেতাকে নিয়ে কাজ করলে তার ছবিটা ফ্লপ হয়ে যায়। তো যারা সিনেমা নিয়ে বেশি আলোচনা করে, সিনেমা নিয়ে চর্চা করে, তারা বা যারা স্ট্রাগল করছে সিনেমা নিয়ে, তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছে আমি কোন অভিনেতার কথা বলছি। হ্যাঁ, এটা সেই অভিনেতা যে হচ্ছে বাংলা সিনেমার সবথেকে সুন্দর দেখতে এবং টপ নায়ক বললেই চলে। কিন্তু তাকে কোথাও না কোথাও অবহেলা করা হয়েছে, যার কারণে সে সেই সময় অনেকটা পিছিয়ে গিয়েছিল এবং নায়ক হতে হতেও ক্লিয়ারলি নায়ক হতে পারল না। সেই অভিনেতার নাম যিশু সেনগুপ্ত। আমরা প্রত্যেকেই চিনি যিশু সেনগুপ্তকে। তার অভিনয়ে আমরা প্রত্যেকে মুগ্ধ হই। তার যা গেট আপ ছিল, যা অ্যাক্টিং ছিল, তাতে করে সে আরও একটু বেশি, আরও এক ধাপ বেশি অন্তত নায়কের জায়গা তৈরি করতে পারত। কিন্তু কালের নিয়মে হোক বা রাজনীতি হোক, মানে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরে যে রাজনীতি হয় সেটাতে হোক, তাতে করে যিশু সেনগুপ্তর অনেকটা ক্ষতি হয়েছে। তাকে যতটুকু নায়কের ক্যারেক্টার দেওয়া বা যতটুকু নায়কের চরিত্র দিয়ে কাজ করা উচিত ছিল, ততটুকু সে পায়নি। যিশু সেনগুপ্ত একটা সময় যখন চারিদিকে অভিনয়ের বিষয় নিয়ে কাউকে বলতো বা অডিশন দিতে যেত, তাকে শুনতে হতো যে তুমি তো টেলিভিশনের নায়ক, ওটাতেই ঠিক আছে, সিনেমাতে তোমাকে মানাবে না। অর্থাৎ যিশু সেনগুপ্ত যখন টেলিভিশনে সিরিয়াল করত, সেই সময়কে দাঁড়িয়ে তাকে অপমান করে বলা হতো যে তুমি টেলিভিশনের নায়ক। অথচ সেই যিশু সেনগুপ্তই তার সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, প্রথম সিনেমা, মানে নায়ক হিসাবে প্রথম সিনেমা লকেট চ্যাটার্জির সঙ্গে একটু ছোঁয়া গল্পের নাম, সেই যিশু সেনগুপ্তই একটার পর একটা হিট সিনেমা দিয়ে যায়। মেম সাহেবের মতো সিনেমা বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক সিনেমা আছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজাবাবু, আরও আছে, অনেক আছে, অনেক অনেক। তো আরেকটা ছবি আছে প্রিয়জন বলে, ওখানেও যিশু সেনগুপ্ত আছে। তো সম্ভবত একটু ছোঁয়াটাই প্রথম গল্প ওনার নায়ক হিসাবে, মানে একদম মেন কমার্শিয়াল নায়ক হিসাবে। তো সেই মানুষটাকে শুনতে হয়েছে যে ও তো অপয়া। যখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে সে যথাযথ বঞ্চিত একটা সময়ের পর, অন্তত এখনের সময় আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে বলিউডে কিভাবে যিশু সেনগুপ্ত সুযোগ পাচ্ছে এবং বলিউডে কিভাবে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে ওই অভিনেতা। যিশু সেনগুপ্ত বলিউডে যাওয়ার জন্য তার যথাযথ সোর্স বা সাপোর্ট ছিল না, কিন্তু সে তার নিজের প্রতিভা দিয়ে আজকে জায়গা তৈরি করেছে। যখন যিশু সেনগুপ্ত অডিশনে লাইন দিত, একটার পর একটা যখন রিজেক্ট হতো, তখন ঘরে এসে চাপা কান্না করে সে বলতো যে আমার দ্বারা হবে তো, আমি পারবো তো অভিনেতা হতে। ওই মানুষটা নায়ক হওয়ার থেকে অভিনেতা হওয়ার জন্য বেশি লড়াই করেছে। সত্যি কথা বলতে নায়ক তো নায়কের খুব ভালো অ্যাক্টিং না জানলেও হয়ে যায়, কপালে ক্লিক করলে অনেকে ভালো অ্যাক্টিং না জেনেও নায়ক হয়ে যায়। কিন্তু ভালো অভিনেতা হতে পারে কজন? যে চরিত্রে দেবে সেই চরিত্রে বাজিমাত করিয়ে দেবে, সেই চরিত্রে সামঞ্জস্যপূর্ণ অভিনয় করবে, সেই চরিত্রে ম্যাচুরিটি অভিনয় করবে, সেইটা কজন করতে পারে? সেই চিন্তাভাবনাটা কজন থাকে? তো যিশু সেনগুপ্ত যা চিন্তাভাবনা করে এগিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। বাংলায় বসবাস করে
বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে লড়াই করছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিশু সেনগুপ্তর অতীত জানতে পেরে বা তার স্ট্রাগল জানতে পেরে সত্যি খুব গর্ব হয়, অনুপ্রাণিত হই। মনে হয় না আমরাও ঠিক মতোই হাঁটছি। হ্যাঁ ঠিকই তো, আমাদেরও তো অনেকে বলে ভালো অভিনয় করতে পারে না বা এই সে হ্যান ত্যান। ফলে সাকসেসফুল মানুষদেরকে যে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা এই সমস্ত মানে ভাষাগুলো কানের মধ্যে ভেসে আসতে হয় বা আসে, এটা আরও ক্লিয়ার হয়ে গেলাম যিশু সেনগুপ্তর জীবনী জানতে পেরে। তো বাংলার বাঙালি দর্শক হিসাবে এবং বাঙালি একজন স্ট্রাগলার অ্যাক্টর হিসাবে, ডিরেক্টর হিসাবে আমি যিশু সেনগুপ্তকে অনেক 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 শুভেচ্ছা জানাই। তিনি আমার থেকে বয়সে অনেক বড়, ডবল বয়স বললেই চলে প্রায়। তিনি বলিউডে যেভাবে কাজ করছে এটা আরও বেশি বেশি করুক, তেনার কাছ থেকে আমরা আরও ভালো কাজ আশা করব। ব্যক্তিগতভাবে যিশু সেনগুপ্তর সঙ্গে আমার দুবার ফোনে কথা হয়েছে, যথেষ্ট ভালো ব্যবহার করেছি, সুন্দর তার কণ্ঠ। তিনি বলেছেন যে ধন্যবাদ আমার ফ্যান বা আমাকে ভালোবাসার জন্য। তো এই দুটো একটা শব্দই আমার কাছে অনেকটা বড় পাওয়া, যে একটা এত বড় মাপের অভিনেতা যিনি হয়তো ঠিকঠাক জায়গায় পড়লে এতদিনে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রসেনজিতের বিকল্প হয়ে উঠতে পারত। তো সেই একটা মানুষের সঙ্গে আমি কথা বলেছি এবং সত্যি কথা বলতে বড় বড় অভিনেতাদের সঙ্গে কথা বলে অনেক জ্ঞান অর্জন করা যায়, অনেক কিছু শেখা যায়। আমি সত্যি অনেক কিছু শিখেছি, শিখছি, জ্ঞান অর্জন করেছি, অভিজ্ঞতা অর্জন করছি, হার্ড স্ট্রাগল আমিও করছি। জানি না নায়ক হওয়ার বয়সটা পেরিয়ে গেলে তারপর হয়তো সফলতা আসবে। নায়ক হওয়ার বয়স যদি পেরিয়ে যায় তাহলে অভিনেতা হব, আর যদি অভিনেতা হওয়ার বয়স পেরিয়ে যায় তাহলে ডিরেক্টর হয়ে, যেমন আছি ডিরেক্টর হয়েই থাকবো এবং স্ক্রিপ্ট রাইটার হিসাবে অমর রহে করবো আর কি, মানে চিরকাল থেকে যাব। ফলে যারা সিনেমা নিয়ে অ্যাক্টিং করছে তাদের কাছে আজকে নতুনত্ব কিছু নয়। হেরে যাওয়া, থেমে যাওয়া, আর্থিক সংকট এগুলো লেগেই থাকবে। তাই বলবো যারা প্রত্যেকেই স্ট্রাগল করছে তারা যেন এগুলোকে উপেক্ষা না করে চোখ বুজিয়ে স্ট্রাগলটা করে যায়। কারণ দিনের শেষে হাসিটা নিজেকে হাসতে হবে। কেউ হাসানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবে না। ফলে আমরা কি করে দিনের শেষে হাসি, আমরা কি করে দিনের শেষে জিতি, সেই নিয়েই আমাদেরকে ভাবতে হবে এবং এগোতে হবে। সর্বোপরি কোনোভাবে ভেঙে পড়ে ছেড়ে দিয়ে থেমে যাওয়াটা যাবে না। একবার যখন নদীর মাঝখানে এসে গিয়েছি তখন নদীর শেষ কোথায় বা নদীর ওপারে যাওয়ার চেষ্টাটা অবশ্যই করে যাওয়া উচিত। আর আমার মনে হয় স্টেশনে যেমন ট্রেনের টিকিট কাটার শেষ ব্যক্তিটাও একদিন সামনের ফ্রন্টে এসে যায়, তেমনই স্ট্রাগল করার বা নদীর মাঝপথে দাঁড়িয়ে কোথায় যাব সেই দিশেহারা হওয়া মানুষটাও একদিন কিনারা খুঁজে পাবে, কুল খুঁজে পাবে। অর্থাৎ তারও একদিন টিকিট কাটা হবে, সফলতা হবে, সাকসেস আসবে।